তো নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ইনভেস্টর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখে নেব কয়েকটা ফান্ডামেন্টালি স্ট্রং স্টক, যেগুলো এখন এই কারেক্টেড মার্কেটে বেশ কারেকশন হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও এর ফান্ডামেন্টাল এতটাই স্ট্রং যে এই কারেকশনের পরেও এই স্টক আবার পুনরায় আগের মতোই সুপার গ্রোথ দিতে সক্ষম। প্রথম স্টকটা দেখে নাও বন্ধুরা। প্রথম স্টকটা হচ্ছে বরুণ বেভারেজ লিমিটেড, অর্থাৎ ভিবিএল। প্রায় সকলেই জানে, বেশিরভাগ ইনভেস্টরদের পোর্টফোলিওতেই বরুণ বেভারেজ লিমিটেড প্রায় থাকে। একটা কমন স্টক বলতে পারো, খুব সুপার গ্রোথ স্টক। দেখো একদিনের চার্ট, প্রায় 5% মতো কারেকশন হয়েছে আগের ট্রেডিং সেশন। 5 দিনে যদি আসো, 5 দিনে 10% মতো কারেক্ট হয়ে গেছে। এক মাসে প্রায় 15% কারেক্ট হয়ে গেছে। 6 মাসে প্রায় 14% বেশি কারেক্ট হয়ে গেছে। যদি টোটাল গ্রোথ দেখতে চাও, স্টকটা যখন থেকে মার্কেটে লিস্ট হয়েছে তখন থেকে এখন অবধি স্টকটা টোটাল কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে বন্ধুরা? এই দেখো, টোটাল রিটার্ন দিয়েছে 571%, অর্থাৎ হিউজ রিটার্ন। তো এই হিউজ রিটার্ন দেওয়ার পেছনে কোম্পানিটার প্রধান কারণ কি ছিল জানো? দেখো, এই যে হিউজ রিটার্নটা পেয়েছি আমরা, এই হিউজ রিটার্নটার পিছনে প্রধান কারণ কোম্পানিটার ফান্ডামেন্টাল স্ট্রং থাকা, আর তার সাথে সাথে বিজনেসে সুপার গ্রোথ। তো এর বিজনেসে সুপার গ্রোথ সম্বন্ধে আর একটু দেখে নিই। এবার একটু ফান্ডামেন্টালের দিকে চলে যাই। দেখো, ভিভিএল খুলে নিয়েছি আমরা। তো ভিভিএল এর ফান্ডামেন্টালে যদি যাই, দেখো মার্কেট ক্যাপিটালাইজেশন 1,65,204, সরি 1,65,204 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন। অর্থাৎ এফএমসিজি সেক্টরের এই ফেমাস স্টকটা, দেখো দেখো P63। এই স্টকটা এক সময় পি ছিল, মানে যখন মার্কেটের স্টকটা সুপার গ্রোথ চলছিল তখন স্টকটার পি কত ছিল দেখো। যদি পিতে চলে যাই, পি 5 ইয়ার্স, তখন স্টকটার পি চলে গিয়েছিল প্রায় 100-100-র উপরে। এখন সেটাই কারেকশান হয়ে কত দাঁড়িয়ে আছে বন্ধুরা? 63.7, বা একটা অ্যাপ্রক্স 63 পিতে দাঁড়িয়ে আছে ধরতে পারো। ইন্ডাস্ট্রি পি কত আছে? ইন্ডাস্ট্রি পি আছে 31। অর্থাৎ ইন্ডাস্ট্রি পি থেকে ভ্যালুয়েশন হাই তোমরা দেখতে পেলেও, যে লেভেলে স্টকটার ভ্যালুয়েশন ছিল, মানে ইনভেস্টর যে ভ্যালু স্টকটাতে দিত, এখন কারেকশান হওয়ার পর সেই ভ্যালুয়েশনটা অনেকটাই কমে গেছে। তো এখানে একটা সুবিধাই হয়ে যায়, কারণ যত লো ভ্যালুয়েশন ফান্ডামেন্টাল স্ট্রং স্টক আমরা ইনভেস্ট করব, আমাদের গ্রোথের চান্স ততটাই বেশি থাকবে। দেখো স্টকটার আরওই আরওসিও খুব দুর্দান্ত। আরওই 24%, আরওই 22%। তো স্টকটা হিউজ রিটার্ন দিয়েছে এক সময়। আর এই স্টক সম্বন্ধে, এই কোম্পানি সম্বন্ধে কাউকে বেশি কিছু বলতেও হয় না। দেখো স্টকটার যদি ইনভেস্টরে যাই আমরা,
প্রোমোটার কী করেছে, প্রোমোটার এখন একটু সেল করেছে, একদম সামথিং সেল করেছে 2% মতো, ঠিক আছে। এর আগে ছিল 62% আর এখন 60% মতো। তো দেখো এফআইআই স্টকটায় বেচার জায়গায় উল্টে আরও কিনেছে, কারণ এফআইআই ভালো করে জানে যে স্টকটা ভবিষ্যতে কতটা হিউজ রিটার্ন আরও দিতে পারে, কতটা হিউজ রিটার্ন দেওয়ার পোটেন্সিয়াল রাখে। সেই পোটেন্সিয়ালের বেসিসেই এফআইআই স্টকটাকে আরও কিনেছে। শুধু এফআইআই নয়, দেখো ডিআইআইও একটা হিউজ পরিমাণে স্টেক বাড়িয়েছে। দেখো 4.97% থেকে 7% করে নিয়েছে। অ্যাট দ্য এন্ড বেচেছে কারা? প্রোমোটার বেচেছে খুবই সামান্য, বেচেছে পাবলিক, অর্থাৎ রিটেল ইনভেস্টররা। তার কারণ রিটেল ইনভেস্টররা বিগত 1-1.5 বছর ধরে, প্রায় 1 বছর ধরে এই স্টক থেকে কোনো রিটার্ন পায়নি, সেই কারণে বিরক্তির বশেই বেচে দিয়েছে। কিন্তু সেই সুযোগটাই উঠিয়েছে দেখো ডোমেস্টিক ইনভেস্টররা আর ফরেন ইনভেস্টররা, কারণ তারা এর ফান্ডামেন্টালটা বুঝতে পারছে স্টকটা পরবর্তীতে কতটা গ্রোথ দিতে চলেছে। আচ্ছা, স্টকটা এই রিসেন্ট যে কোয়ার্টার রেজাল্ট গেল, এই রিসেন্ট কোয়ার্টার রেজাল্টেও খুব দারুণ রেজাল্ট আউট করেছে, কিন্তু তার সত্ত্বেও স্টকটা পড়েই চলেছে। তার কারণ কি তোমরা জানো? তার কারণ হয়তো খুঁজে পাচ্ছ না, সেই জন্য এই স্টকটা যারা হোল্ড করো তারাও এখন কারেকশানের জন্য বিরক্ত হয়ে যাচ্ছ। কিন্তু তার কারণটা আমি বলে দিচ্ছি তোমাদের। তার প্রধান কারণ যদি তুমি খুঁজতে যাও, সিম্পলি খুঁজে পাবে না, কিন্তু যদি একটু রিসার্চ করো তাহলে দেখতে পাবে। দেখো ক্যাম্পাকোলা দেখেছো মার্কেটে, ক্যাম্পাকোলার এখন ড্রিঙ্কস চলছে। তো ভিভিএলেরও প্রধান বিজনেসটা হলো কোল্ড ড্রিঙ্কস। সব থেকে ভালো ভিভিএলের সব থেকে যে নামি প্রোডাক্ট সেটা হলো স্ট্রিং। তো সেই স্ট্রিংকেও রিপ্লেস করার চেষ্টা করছে। ক্যাম্পাকোলা অ্যাকচুয়ালি রিলায়েন্সের কোম্পানি, মানে রিলায়েন্স কোম্পানির প্রোডাক্ট। রিলায়েন্স কোম্পানিকে তো তোমরা জানোই, যখন যে প্রোডাক্টে রিলায়েন্স মার্কেট শেয়ার গেইন করতে আসে, বাকি কোম্পানিদের কম্পিটিশান খুব জোরদার দেয়। দেখো এখানে ভিভিএল পড়ার প্রধান কারণ এটাই। ক্যাম্পাকোলা বেগস 200 crores, ক্রো প্রেজেন্টিং রাইটস ফর আইপিএল 2025, অর্থাৎ আইপিএল 2025 যেটা আসতে চলেছে, খুব ফেমাস খেলা। শুধু ভারত কেন, এখন সারা বিশ্বই আইপিএল দেখে। তো সেই আইপিএলে কো প্রেজেন্টিং রাইটস কিনেছে, অর্থাৎ যে বিজ্ঞাপন দেবে ক্যাম্পাকোলা, কো প্রেজেন্টিং হিসাবে যে আইপিএলের কো প্রেজেন্টার হিসাবে থাকবে, সেটা হলো ক্যাম্পাকোলা। অর্থাৎ এই আইপিএলের মাধ্যমে একটা বড় অ্যাডভার্টাইজমেন্টও হয়ে যাবে ক্যাম্পাকোলার। আর এই ক্যাম্পাকোলা কাকে রিপ্লেস করেছে জানো? আইপিএলে এই পজিশানটা ছিল কোকাকোলা, থামস আপের। এই থামস আপকে রিপ্লেস করে ক্যাম্পাকোলা চলে এসছে আইপিএলে অ্যাডভার্টাইজমেন্ট করতে। তো যেহেতু এত বড় একটা খেলার মধ্যে বিজ্ঞাপন চলবে, সেহেতু সেলসও বাড়বে, রেভিনিউ বাড়বে, প্রফিট বাড়বে। তো সেজন্যই ইনভেস্টররা, আমাদের মতো রিটেল ইনভেস্টররা, আমরা কিছুটা প্যানিক করছি। আমরা ভয় পাচ্ছি যে হয়তো ভিভিএলের প্রোডাক্ট আর সেইভাবে চলবে না, বা ভিভিএলকে কম্পিটিশান দেবে। কিন্তু এই ধারণাটা ভুল। তার কারণ এটাই, হয়তো কিছুটা কম্পিটিশান দেবে ঠিকই, তার কারণ এটাই। দেখো রিলায়েন্স যখন জিও মার্কেটে নিয়ে এসেছিল, জিও সিম 2016-17 নাগাদ, তখন কিভাবে বাকি সিম কোম্পানিগুলোকে, বাকি টেলিকম কোম্পানিগুলোকে কম্পিটিশান দিয়েছিল।
সেটা তো আশা করি সবাই জানো, বিশেষ করে যারা জিও সিম ব্যবহার করছো তারা তো জানোই। কিন্তু 2016 পর থেকে দেখো এখন টেলিকম সেক্টরে এয়ারটেল আবার নিজের পুরানো জায়গা ফিরে পেয়েছে। তো ঠিক সেইভাবেই ভিভিএলকেও কম্পিটিশনের মধ্যে ফেলে মার্কেট থেকে পুরোপুরি আউট করতে তো পারবে না। আর ভিভিএল অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াতেই নয়, বিজনেস এক্সপেন্ড করছে সাউথ আফ্রিকা এবং অন্যান্য আরও ফরেন দেশে। তো সেই ক্ষেত্রে ভিভিএলেরও গ্রোথ যেমন চলবে, তার সঙ্গে সঙ্গে ক্যাম্পাকোলা অর্থাৎ রিলায়েন্সেরও গ্রোথ চলবে। বেভারেজ মার্কেটে এখনও অনেক সুযোগ বাকি আছে, সেই জায়গাটাই ক্যাপচার করতে চাইছে রিলায়েন্স। তো এই নিয়ে চিন্তা করার কিছু নেই। যারা ভিভিএল ইনভেস্টেড আছো তারা চিন্তা করো না, দুশ্চিন্তা ছেড়ে বরং এই সময় যদি সম্ভব হয় বাই অন ডিপ করতে পারো। এটা কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, তোমরা আগে রিসার্চ করো, রিসার্চ করার পর দেখো কোম্পানিটার, ভিভিএল কোম্পানির ফান্ডামেন্টাল কেমন আছে, কেমন চলছে, ঠিক আছে, তার বেসিসে তোমরা একটা সিদ্ধান্ত নিতে পারো। মানে আমার বক্তব্য এটাই যে এই সময় একটা বাই অন ডিপ করার খুব বড় সুযোগ আছে, কিন্তু এই মার্কেট পড়ার কারণে সেইভাবে হাতে ক্যাপিটাল হয়তো নেই অনেকের কাছেই। তো তারা ভাবছো যে এইভাবে বাই অন ডিপ করা তো সম্ভব নয়। তোমরা ওয়াচ লিস্টে রাখতে পারো, স্টকটাকে ফলো করতে পারো, স্টকটা সম্বন্ধে দেখতে পারো। তো ভিভিএল নিয়ে এটুকুই ছিল। এবার চলে যাই নেক্সট স্টক। চলে এসেছি আমরা নেক্সট স্টক বা সেকেন্ড স্টকটিতে। সেকেন্ড স্টকটি কেমিক্যাল সেক্টর থেকে, এটাও খুব পপুলার একটা স্টক। এই স্টকটাকে বলতে পারো ডোমেস্টিক মার্কেটে এর প্রোডাক্ট মার্কেট লিডিং করে। তো এই কেমিক্যাল সেক্টরের এই স্টকটাও বেশ পপুলার, এটাও অনেকেই হোল্ড করে। দেখো দীপক নাইট্রাইট লিমিটেড, দীপক নাইট্রাইট এটাও ফান্ডামেন্টালি খুব স্ট্রং একটা স্টক। দেখো আগের ট্রেডিং সেশানে হিউজ সেলিং হয়েছে, সেই কারণে স্টকটা একদিনে 15%-এর ওপর, প্রায় 16%-এর কাছাকাছি পড়ে গেছে। এখানেও প্যানিক সেলিং হয়েছে। তো এই প্যানিক সেলিংয়ের পিছনে প্রধান কারণটা বলে দিচ্ছি আমি। দেখো 5 দিনের রিটার্ন নেগেটিভ রিটার্ন, 5 দিনে প্রায় 19%-এর মতো নেগেটিভ রিটার্ন, এক মাসে প্রায় 20% মতো নেগেটিভ রিটার্ন, 6 মাসে প্রায় 35% নেগেটিভ রিটার্ন। আচ্ছা দেখো টপ থেকে যদি আমরা ধরি, টপ কোথায়, টপ এই তো এখানে টপ। দেখো টপ থেকে যদি আমরা ধরি প্রায় 40%, 39% মতো স্টকটা কারেক্টেড হয়ে গেছে। তো এই স্টকটা কারেকশান হওয়ার পিছনে প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে স্টকটার Q3 মানে এই কারেন্ট Q3 রেজাল্ট, সেই রেজাল্টের বেসিসে স্টকটাকে এত ফেলা হচ্ছে। এটাও খুব ফান্ডামেন্টাল স্ট্রং একটা স্টক, দেখা যাক এর ফান্ডামেন্টালটা কেমন। আচ্ছা দীপক নাইট্রাইট, ঠিক আছে, দীপক নাইট্রাইটের ফান্ডামেন্টাল আমরা খুলে নিলাম। দেখো এই স্টকটা কেমিক্যাল সেক্টরের, দেখো ইনকর্পোরেট, অর্থাৎ এই কোম্পানিটা তৈরি হয়েছিল 1970-এ। দীপক নাইট্রাইট লিমিটেড ম্যানুফ্যাকচার বেসিস ইন্টারমিডিয়েটস ফাইন অ্যান্ড স্পেশালিটি কেমিক্যাল পারফরমেন্স প্রোডাক্ট অ্যান্ড ফিনোলিক্স, অর্থাৎ
এই স্টকটা কেমিক্যাল সেক্টরের স্পেশালিটি কেমিক্যাল এবং ফাইন কেমিক্যাল এবং ফিনোলিক্স প্রোডাক্টের মধ্যে ডিল করে। দীপক নাইট্রাইট B2C কোম্পানি না, B2C কোম্পানি অর্থাৎ যারা বিজনেস টু কাস্টমার প্রোডাক্ট পৌঁছায়। দীপক নাইট্রাইট যেমন এর আগের যে স্টকটা দেখালাম সেটা B2C ছিল, অর্থাৎ বিজনেস টু কাস্টমার। কিন্তু এই স্টকটা মানে এই কোম্পানিটা B2B বিজনেস করে, অর্থাৎ বিজনেস টু বিজনেস। ঠিক আছে, সেই জন্য এই স্টকটাকে তোমরা, এর B2C প্রোডাক্ট কিছু কিছু আছে কিন্তু এর বেশিরভাগ বিজনেসটাই B2B। দেখো এর ফান্ডামেন্টাল একটু দেখে নেওয়া যাক। মার্কেট ক্যাপিটালাইজেশন কত আছে? মার্কেট ক্যাপ আছে 25,922 কোটি টাকার। স্টকটার এখন কারেন্ট পি আছে 37.5 বা 37 অ্যাপ্রক্স একটা ধরতে পারো। স্টকটার ইন্ডাস্ট্রি পি কত আছে? 29.6 অ্যাপ্রক্স 29.5। ঠিক আছে, তো সেই বেসিসে এখানেও তোমাদের বরুণ ব্যাভারেজের মতো হয়তো ইন্ডাস্ট্রি পি আর স্টক পি দেখে ভ্যালুয়েশনটা একটু হাই মনে হতে পারে, কিন্তু স্টকটার যদি হিস্টোরিক্যাল পি আমরা দেখি, পি রেশিওতে চলে গেলাম, 5 বছরের হিস্টোরিক্যাল পি যদি আমরা দেখি, দেখো স্টকটা চলে গিয়েছিল কত? প্রায় এখানে 60-এর পিতে। ঠিক আছে, প্রায় 60-এর পিতে। সেখান থেকে স্টকটা এখন 37.5-এর পিতে দাঁড়িয়ে আছে, অর্থাৎ ভ্যালুয়েশান অনেকটাই হালকা হয়ে গেছে, ভ্যালুয়েশান অনেকটাই কমে গেছে। আচ্ছা, কতটা কমেছে সেই নিয়ে যদি আমরা দেখি, আচ্ছা দেখো কারেন্ট এই পি, আমি তোমাদের পি রেশিও আর একটু দেখিয়ে দিই। দেখো 10 ইয়ারের মিডিয়ান যদি দেখি আমরা, 10 ইয়ারের মিডিয়ান কত আছে? 28.8। আর 5 ইয়ারের মিডিয়ান যদি আমরা দেখি, 5 ইয়ারের মিডিয়ান কত আছে? 5 ইয়ারের মিডিয়ান দেখো, মিডিয়ান পি আছে 30.8। ঠিক আছে, এই 30.8, তো এই 30.8 মিডিয়ান পি আর এখানে 37.5, অর্থাৎ 10 বছরের মিডিয়ান পির একদম কাছাকাছি স্টকটা এখন আছে। তো এই স্টকটাও ফান্ডামেন্টালি খুব স্ট্রং একটা স্টক, তার কারণ আরওসি দেখো, এর আরওসি দেখতে পাবে, দেখো 21% মতো, অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। আর আরওই কত আছে? রিটার্ন অন ইকুইটি 16.4। তো এরও আরওসি আরওই খুব দারুণ। এছাড়াও দেখো স্টকটার ডেট টু ইকুইটি আছে, অর্থাৎ এই কোম্পানি বা এই বিজনেসের মার্কেটে ধার 0.70%, অর্থাৎ 1-এর নিচে ডেট টু ইকুইটি থাকা মানে সেই কোম্পানিকে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি ধরা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন রেশিও দেখো, তোমাদের দেখাতেই পাচ্ছি। বুক ভ্যালু কত আছে? 337 টাকার। ঠিক আছে, বুক ভ্যালু দেখলে একটু হাই লাগবে। আচ্ছা, প্লেজ কত আছে দেখো, প্লেজ পার্সেন্ট স্টকটা 0, প্লেজ পার্সেন্ট 0, অর্থাৎ কোনো শেয়ার কোম্পানির প্লেজ করা নেই। এটাও একটা ভালো দিক, এটাও একটা স্ট্রং দিক। তো প্রাইসের বেসিসে যদি আমরা যাচ্ছি, দাঁড়াও তার আগে একটু এখানে দেখে নিই, ইনভেস্টর সেকশনটা একটু দেখে নিই। দেখো ইনভেস্টর সেকশানে যদি আমরা আসি, দেখো প্রোমোটার কিন্তু স্টকটি শেয়ার কিন্তু বেচেনি। এখানে দেখো প্রোমোটার কিন্তু আগের কোয়ার্টারেও যা হোল্ড করছিল, এই কোয়ার্টারেও, ডিসেম্বর কোয়ার্টারেও সেটাই হোল্ড করছে। এরপর কারেন্ট কোয়ার্টারের নেক্সট ডেটাটা পরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এফআইআই 6.59,
আর ডিআইআই কি করেছে? ডিআইআই বেচার তুলনায় বরং আরও বেশি কেনাকাটা চালাচ্ছে, কেনাকাটা করতেই পছন্দ করছে। দেখো 22.30 থেকে 22.30% থেকে 23.22%, অর্থাৎ নিজেদের স্টেক আরও বাড়াচ্ছে, বৃদ্ধি করছে। এখানেও দেখো ভিভিএলের মতোই পাবলিক কি করছে, পাবলিক 21.79% আগে হোল্ড করতো, সেখান থেকে এখন 20.94%। এখানেও পাবলিক প্যানিক করে বিক্রি করছে। পাবলিক প্যানিক করে বিক্রি করার পিছনে প্রধান কারণ স্টকটার কারেকশান। তো স্টকটা খুব বেশি একটু কারেক্টেড হয়ে গেছে। স্টকটার যদি আমরা তোমাকে ফান্ডামেন্টাল এই টেকনিক্যাল একটু যাই, একটু টেকনিক্যাল অ্যানালাইসিসে গেলে দেখতে পাবে, দেখো দেখাচ্ছি, এ দেখো স্টকটা টেকনিক্যাল দেখে নাও। স্টকটা দেখো ঠিক 2021-এর আগে 2021-এ যে গ্রোথটা এসছিল স্টকটাতে, দেখো এই যে গ্রোথটা এসছিল, এই যে এখান থেকে শুরু করে এখান অবধি এই যে গ্রোথটা এসছিল, এই গ্রোথটা স্টকটা এখন বর্তমানে পুরোপুরি ইরেজ করে দিয়েছে। অর্থাৎ 2021-এ এখানে যে দামটা, যে প্রাইসে স্টকটা ইনভেস্টররা কিনেছিল, এখন বর্তমানে ঠিক সেই প্রাইসটাই রয়েছে। ঠিক আছে, দেখো তার মানে কিন্তু এই নয় যে এই কোম্পানিটার ফান্ডামেন্টাল খারাপ হয়ে গেছে, অথবা কোম্পানিটার প্রোডাক্টটা চলবে না, বা কোম্পানিটা ভবিষ্যতে গ্রো করবে না। ঠিক আছে, দেখো হাই লাগিয়েছিল, কত টাকার হাই লাগিয়েছিল স্টকটা, দেখো 3170 টাকা। এখন স্টকটা পড়ে আছে মাত্র 1900 টাকায়। ঠিক আছে, তো তোমরা বলো যে এই কারেক্টেড সময়ে স্টকটা কি করা উচিত? তোমরা আমাকে কমেন্টে উত্তর দাও। কেউ কি এখনও দীপক নাইট্রেট হোল্ড করছো, বা কোনো বন্ধুর পোর্টফোলিওতে দীপক নাইট্রেট আগে ছিল, এই কারেকশানের সময় তোমরা বেচে দিয়েছো, অথবা কেউ নতুন করে ইনভেস্টমেন্ট শুরু করছো। যদি কেউ দীপক নাইট্রেটের ইনভেস্টর থেকে থাকো বা ইনভেস্টর হওয়ার ইচ্ছুক হয়ে থাকো, অবশ্যই কমেন্ট করো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা বেশ বড়ই হয়ে গেল। যাই হোক বন্ধুরা, ভালো থেকো। রাধে রাধে, হর হর মহাদেব। ফিরে আসছি পরবর্তী ভিডিওয়।